নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমরা ধারাবাহিকভাবে দেখিয়েছি পূর্ব কলকাতার জলাভূমি কিভাবে বেআইনি নির্মাণে ভরে গেছে। আর এই জলাভূমি ভরাটে ক্ষুব্ধ হাইকোর্ট, ওয়েটল্যান্ড অথরিটির ক্ষমতা কাড়ার হুঁশিয়ারি, পূর্ব কলকাতার কিডনি ভরাট মামলা। আর সেই মামলাতেই আজকে অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, খুব স্বাভাবিকভাবেই আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা যে আসবে আজ মামলাতে তা এসছিল, এবং সবথেকে যেটা হতবাক করেছে বিচারপতি অমৃতা সিনহাকে, যে কলকাতা হাইকোর্ট যেগুলিকে বেআইনি নির্মাণ বলে আইডেন্টিফাই করে দিল এবং পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষকে সেগুলো ভাঙার ব্যাপারে পদক্ষেপ করতে বলল, সেই পদক্ষেপ আজও হয়নি। বিচারপতি কিছুটা বিরক্ত হয়েই বলেন, প্রতিবার শুনানির দিন আদালত একই প্রশ্ন করে আর কার্যত উত্তরটাও আসে একই রকম, এমনটা চলতে পারে না। বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়েছেন আজ যে 505টা ইতিমধ্যেই পূর্ব কলকাতা জলাভূমি, যা কলকাতার কিডনি নামে পরিচিত পরিবেশবিদদের, পরিবেশ প্রেমীদের কাছে, এই কিডনিতে যে পচন ধরেছে 505টা বেআইনি নির্মাণের মধ্য দিয়ে, তা যদি ভাঙতে পদক্ষেপ না হয়, এক্ষেত্রে রাজ্যের সংশ্লিষ্ট অথরিটি তা করতে ব্যর্থ হয়, আধা সামরিক বাহিনী নামিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙবে কলকাতা হাইকোর্ট, এমন হুঁশিয়ারি বিচারপতি সিনহা দিয়েছেন। একই সঙ্গে যেহেতু একটা গড্ডালিকা প্রবাহে চলেছে পুরো বিষয়টা, দিনের পর দিন শুনানি হয়, বেআইনি নির্মাণ সবাই জানে, কলকাতা পুরসভা যথাযথ সাহায্যের হাত বাড়াচ্ছে না, পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের পরিকাঠামোগত অভাব রয়েছে, এই অজুহাত দেখিয়ে দেখা যাচ্ছে আদতে কাজের কাজ কিছু হচ্ছে না। এবার বিচারপতি অমৃতা সিনহা হুঁশিয়ারি দিয়ে বললেন, এই যদি চলতে থাকে অন্য সংস্থাকে এই পদক্ষেপের মধ্যে ইনভলভ করিয়ে তিনি তাদেরকে দিয়ে এই ডিমোলিশনে কাজ করাবেন। এবং তিনি এটাও বলেছেন যে নতুন করে আর কোনো জলাভূমি যাতে ভরাট না হয়, যেটুকু পূর্ব কলকাতা জলাভূমি বেঁচে রয়েছে সেটাকে বাঁচিয়ে রাখতে চায়, তার জন্য তৎপর আদালত, এবং বেআইনি নির্মাণ আটকানোর জন্য তৎপর আদালত। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক তাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলাকারীদের বলা হয়েছে এই মামলায় তাদের পার্টি করার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য যে যে পদক্ষেপ করা সেগুলি করুক। এই সময়কালের মধ্যে 16ই মার্চ এই বিষয়টা কেন্দ্রের সংস্থা এবং একই সঙ্গে বর্তমান যে অবস্থা কোনো ভূমিকা ছিল এখানে এই মামলার ক্ষেত্রে আজকে, এবং কোনো বক্তব্য ছিল যে তারা বেআইনি নির্মাণ ভাঙতে পারবে কিনা? এক্ষেত্রে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, তাদের ওপর যে ডিরেকশন ছিল তারা জানিয়েছে 5টা সংবাদপত্রে, এই যে 505টা বেআইনি নির্মাণ প্লট চিহ্নিত হয়েছে তার দাগ নাম্বার সহ তারা ইতিমধ্যেই তাদের ওয়েবসাইট এবং সেখানে প্রকাশ করেছে। কিন্তু কিছু জায়গায় তারা পরিকাঠামোগত দিক থেকে তাদের হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। তারা সিএসসি কে জানিয়েছে, তারা কলকাতা পুরসভাকে জানিয়েছে, তারা আনন্দপুর থানাকে জানিয়েছে, অর্থাৎ ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করা, পুরসভার জল বিচ্ছিন্ন করার মতো যে পদক্ষেপগুলি করার জন্য তারা ইতিমধ্যে পদক্ষেপ করা শুরু করছে। কিন্তু তাদের পরিকাঠামোগত একাধিক ত্রুটি মাফ করবে, পরিকাঠামো তাদের অভাব রয়েছে, খামতি রয়েছে, যে কারণে তাদের পক্ষে এই বিশাল কর্মযজ্ঞ, এতগুলো প্লটের বেআইনি ভাঙা অসম্ভবপর হয়ে উঠছে। তাই এবার কেন্দ্রীয় 3 জায়গায়, একটা কেন্দ্রীয় সরকার এবং 2টো মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং পরিবেশ মন্ত্রক মামলায় ইনভলভ করলেন বিচারপতি অমৃতা সিনহা। এরপরে আদালত কি নির্দেশ দেয় সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো, কারণ আমরা ধারাবাহিকভাবে দেখিয়েছি যে ময়দান হচ্ছে ফুসফুস আর এই কলকাতার কিডনি হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি। কেন কিডনি দেখুন। কলকাতার ময়দান, যাকে বলা হয় কলকাতার ফুসফুস, প্রচুর গাছ, অনেক অনেক অক্সিজেন। কলকাতার ফুসফুস ময়দান আর কলকাতার কিডনি পূর্ব কলকাতার এই জলাভূমি। কলকাতার নোংরা জল প্রাকৃতিক উপায়ে এখানে পরিশোধন হয়, তাই পূর্ব কলকাতার জলাভূমিকে বলা হয় কলকাতার কিডনি। প্রতিদিন প্রায় 90 কোটি লিটার জল পরিশোধন করে।
জাতীয় পরিবেশ আদালতের নির্ধারিত রেট অনুযায়ী 90 কোটি লিটার জল পরিশোধনে খরচ প্রায় 1600 কোটি টাকা। কিন্তু কলকাতায় এই পরিশোধন হয় প্রাকৃতিকভাবে, তাই 1 পয়সাও খরচ হয় না। পূর্ব কলকাতা জলাভূমিকে কলকাতার কিডনি বলা হয়, তার একটাই কারণ যে বর্জ্য জলটা পরিশোধন করবার কোনো জায়গা তো আমাদের নেই, সেটা একমাত্র ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডই করে। এরকম গুরুত্বপূর্ণ জলাভূমি ধ্বংস করা হচ্ছে, জলাভূমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। কলকাতা এক বিরল শহর, কারণ এই শহর জল পায় গঙ্গা থেকে, আর বর্জ্য জল পরিশোধন হয় পূর্ব কলকাতার বিশাল জলাজমিতে। চলতি কথায় ভেড়ি, আসলে কলকাতার ভৌগোলিক কিডনি। দিনে 980 মিলিয়ন লিটার বর্জ্য রিসাইকেলড হয়। এবারে এটার উৎসটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে, যখন গঙ্গাকে বাঁচানোর জন্য ব্রিটিশার্সরা দুটো খাল ঠিক করেছিল, যেটা আমরা বাগজোলা খাল বলি, কেষ্টপুর খাল, সেইগুলো দিয়ে পুরো বর্জ্যটা যাতে ইস্টের দিকে যায়। যখনই গঙ্গাতে ওই জোয়ারটা আসতো, সেই সময় ওরা গঙ্গার গেট খুলে দিলে মনে করেছিল যে বর্জ্যটা সেখানে ভেসে বেরিয়ে যাবে, তাই হতো ইস্টের দিকে। কিন্তু এই খালগুলো পুরোপুরি ডিফাঙ্ক্ট হয়ে গেল। এই যে আরবান প্রেশারটা, এই প্রেশারটা, নগরায়নের যে চাপটা, সেটা ক্রমশ পূর্ব কলকাতা জলাভূমিকে খেয়ে ফেলছে। এই যে 980 মিলিয়ন লিটার বর্জ্য যাচ্ছে পূর্ব কলকাতা জলাভূমিতে, সেটা রিসাইকেল করবার আমাদের কাছে কোনো ব্যবস্থাই নেই। কলকাতার বর্জ্য জলকে সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির সাহায্যে খাদ্য হিসেবে ব্যবহার করে শৈবাল ও মাছেরা। এভাবেই কলকাতার বর্জ্য জল প্রাকৃতিকভাবে পরিশোধন হয়। যে জলটা এসে বর্জ্য জলটা পড়ছে, সেটা প্রায় 1 মাস ওখানে থাকলে পরিশোধিত হয়ে যায় সূর্যের আলোতে। সেখান থেকে যে অণুজীব, যেগুলো প্ল্যাঙ্কটনস যেগুলো তৈরি হয়, সেগুলোই কিন্তু মাছের খাদ্য। জমিটাকে অন্য কাজে ব্যবহার করতে হবে। সেখান থেকেই কিন্তু এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এটা রাজনীতি নয়, এটা বস্তুতন্ত্রের যে পরিবর্তন, যেটা আমাদের অজ্ঞ মাথাতে ঢোকেনি, সেইখান থেকে এনক্রোচমেন্টটা শুরু হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টটা দিয়ে খালগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু পূর্ব কলকাতা জলাভূমির যে সিল্টটা, পলি যেটা, সেটা পরিষ্কার করা হয়নি। তার ফলে কি হয়েছে, খালটা ডিপ হয়ে গেছে, পূর্ব কলকাতা জলাভূমির বেডটা উঠে গেছে। তাহলে তো ন্যাচারালি ওয়েটল্যান্ড যেটা, সেটা তো শুকনো হয়ে যাবে, এবং তাই ঘটছে। তাই দিনের পর দিন খুব দ্রুততার সঙ্গে শেষ হচ্ছে কলকাতার কিডনি। বিশেষজ্ঞরা বলছেন আর মাত্র 5 থেকে 7 বছর, তারপর এই কিডনি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড আর থাকবে না। বাড়বে দূষণ, বাড়বে গরম, অতিরিক্ত জল কোথায় যাবে? শহরের বজ্র পদার্থ কোথায় গিয়ে পড়বে? প্রাকৃতিক নিয়মেই এই ইস্ট ক্যালকাটার জলাভূমিতে বজ্র পদার্থগুলো রিসাইকেল হয়। সেটা বন্ধ হয়ে গেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। তাই রাজনীতির জায়গায় থাকুক, সচেতনতা ফিরুক মানুষের, বেঁচে উঠুক কলকাতার কিডনি। কারণ কিডনি সুস্থ না থাকলে মানুষ থাকবে কি করে সুস্থ? ক্যামেরায় সুব্রত জানার সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। কলকাতার কিডনি কি এখনই ফেল? না, বিশেষজ্ঞরা বলছেন এখনো আশা আছে কলকাতার কিডনিকে বাঁচানোর। তারা বলছেন যেভাবে বাঁচানো গেছে বিহারে, সেইভাবেই বাঁচানো যেতে পারে। দেখুন, পূর্ব কলকাতার জলাজমি, কলকাতার কিডনি, মহানগরের নোংরা জল প্রাকৃতিকভাবে পরিশোধন করে দেয়। এই জলাজমি এখন বিপদের মুখে। দিনের দিন জবরদখল, জলাজমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো বেআইনি নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল? এই তো, হ্যাঁ, পুরো হ্যাঁ, এই যে কারখানা, হ্যাঁ, সব জলা তো ভেড়ি ছিল, জলা তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে। পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে পূর্ব কলকাতার জলাজমির বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। কলকাতার বর্জ্য জল আর পরিশোধন করা যাবে না। প্রচুর কার্বন এবং মিথেন গ্যাস বেরোবে। কলকাতায় গরম আরো বাড়বে। এই ওয়েটল্যান্ডটার এটাই চরিত্র যে বর্জ্য জলকে রিসাইকেল করবার ক্ষমতা রাখে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটা ম্যাট্রিক্স, একটা বাস্তুতন্ত্র, সেইটা চলে যাবে। আর 5 থেকে 7 বছর পরে এটার কোনো ফাংশন বলার মতো তো থাকবেই না। উল্টে হিতে বিপরীত যেটা হবে, সেটা হচ্ছে এটা একটা এমিশন হাব হয়ে যাবে। অর্থাৎ প্রচুর পরিমাণে কার্বন এবং মিথেন নির্গমন হবে এখান থেকে। কলকাতার টেম্পারেচার এখন আপনারা সবাই বলছেন যে খুব গরম, খুব গরম, আরো গরম বাড়বে। আমি জানি না এর পরের 1 দশকের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিচ্ছেন যে এখনো সময় আছে, এখনো এই জলাভূমিকে বাঁচানো যেতে পারে, ঠিক যেভাবে বাঁচানো গিয়েছে বিহারে।
বিহারের জামুই জেলায় রয়েছে বিশাল জলাজমি, প্রায় 1100 হেক্টর এলাকা জুড়ে। এই জলাজমি এবং এর সংলগ্ন এলাকায় 150টিরও বেশি প্রজাতির প্রাণী থাকে। এই জলাজমিকে বাঁচাতে নাগি এবং নকটিতে অভয়ারণ্য তৈরি করা হয়েছে। এখন এই দুটি অভয়ারণ্যের মধ্যে রয়েছে জলাজমি। বিহারের মতন জায়গাতে গত 5 বছরে 6টা রামসার সাইট হয়েছে, বাড়ছে, এবং তারা কিন্তু প্রত্যেকটা রামসার সাইটকে যাতে সুপরিকল্পিতভাবে গুছিয়ে রাখা যায় তার ব্যবস্থাপনায় নজর দিচ্ছেন। এখনো যদি আমরা কার্বন ফাইন্যান্স, যে একটা জলাভূমির কার্বন নির্গমন যেমন সে আটকাতে পারে তেমনি সে নির্গমন করতেও পারে, এই আটকানোর যেটাকে কার্বন সিকুয়েস্ট্রেশন বলা হয়, সেইটাকে যদি আমরা বাড়াতে পারি তাহলে তো বিদেশ থেকে প্রচুর টাকা ফান্ডিং হতে পারে এখানে। এবং বায়োডাইভার্সিটি ক্রেডিট মেকানিজম যেটা এখন শুরু হয়েছে, সেখান থেকেও রাজ্য সরকার প্রচুর ফান্ড পেতে পারে। এই ফান্ডগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে মনে হয় যে এখনো কিছুটা হয়তো কিছু করা যেতেও পারে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার ইন্দাসের কুশমুড়ি হাই স্কুল, সেই স্কুলে ঢুকে গত 17ই ফেব্রুয়ারি বিধায়কের একেবারে দাদাগিরি, হম্বিতম্বি, আর আজকে আবার মণ্ডল সভাপতির থ্রেট। দেখুন গত 17ই ফেব্রুয়ারি কি হয়েছিল। আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড়টা আমার ডিউটি নয়? আপনি না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এই দিকে ঢুকি না, যেদিকে ঢুকুন আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। স্কুলের অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের হয়েছে। তারপরে আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি মণ্ডল সভাপতির, তিনিও এইভাবেই থ্রেট করেছেন। দেখুন আমাদের ইন্দাস বিধানসভার বিধায়ক, বিজেপির বিধায়ক মাননীয় নির্মল কুমার ধারা মহাশয়, উনি কুশমুড়ি স্কুলে ক্লাস চলাকালীন যে শিক্ষক ক্লাস নিচ্ছিলেন ওনার পারমিশন বা ওনার অনুমতি না নিয়েই ক্লাসরুমে ঢুকেছিলেন। ইন্দাস ব্লকের টোটাল শিক্ষককে নিয়ে এই অনুষ্ঠানে বা এই প্রতিবাদ মিছিলে সব শিক্ষক মন থেকে গিয়ে পৌঁছায়নি। স্কুলে ঢোকাকে নিয়ে যে নোংরা রাজনীতিতে নেমেছেন, আমরাও এর তীব্র যেমন ধিক্কার জানাচ্ছি। আর ওই মাস্টার মশাইকে আমি ইন্দাস মন্ডল 2 এর বিজেপির সভাপতি হিসেবে বলছি, 26-এর নির্বাচনের পরে না থাকে আপনি কোন সেলের নেতা থাকবেন? এই বিজেপি বিধায়কদের পায়ের তলায় এসে আপনাকে পড়তে হবে। এই বিজেপি নেতাদের, বিধায়কদের পায়ের তলায় এসে পড়তে হবে। দেবব্রত, কেন এই শিক্ষকের ওপরে, এই স্কুলের ওপরেই বিজেপি বিধায়ক মণ্ডল সভাপতি তাদের নজর? একদমই মণ্ডল সভাপতি যেমনটা যুক্তি খাড়া করছে, তিনি বলছেন যে সেই দিনের যে ঘটনা, মঙ্গলবারের যে ঘটনা, বিজেপি বিধায়ক স্কুলে ঢোকে, সেখানে অনুমতি না নিয়ে ঢোকে, হম্বিতম্বি দেখাতে থাকে। কেন অনুমতি ছাড়া প্রবেশ করেছে শিক্ষক মহাশয় জানতে চাইলে তারপরে শিক্ষক মহাশয়ের কাছে তিনি ক্ষমা চান, এমনটাই দাবি করেন। তারপরেও মণ্ডল সভাপতির দাবি তৃণমূল এটা নিয়ে নোংরা রাজনীতি করছে, যে কারণেই তিনি এই রকম হুমকি দিয়েছেন। তবে নিন্দার ঝড় কিন্তু এই হুমকির পরিপ্রেক্ষিতে কি এই শিক্ষকের বিরুদ্ধে, এই মণ্ডল সভাপতির বিরুদ্ধেও এফআইআর হবে? অভিযোগ করছে স্কুল। একদম এখনো পর্যন্ত অভিযোগ করেনি, তবে তৃণমূল কিন্তু পথে নেমেছে। এই মণ্ডল সভাপতি সোশ্যাল নিশ্চয়ই এখানে কুশমুড়ি হাই স্কুলে এরকম ঘটনা ঘটার পরে আবার এই মণ্ডল সভাপতির থ্রেট, আর তৃণমূল আক্রমণ করছে। অন্যভাবে রূপ দিলে হবে না, পুরো কথাটা শুনতে হবে। আমি বলেছি এটাই, যে আগামী 26-এর নির্বাচনে যদি তৃণমূল ক্ষমতায় না থাকে আপনি কোন সেলের নেতা থাকবেন, তখন আবার এই বিজেপি বিধায়কদের এসে পায়ের কাছে পড়তে হবে। আজকে গতকাল আমরা দেখলাম যে বিডিও অফিসের সামনে একজন শিক্ষক সেলের জেলার নেতা, উনি প্রত্যেক শিক্ষকদের নিদান দিচ্ছেন যে আগামী নির্বাচনে আপনারা কোনো না কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার হয়ে আপনারা যাবেন, বিজেপির ভোটকে কিভাবে সায়স্তা করতে হয় সেটা কিন্তু বুঝে নেবেন। তার মানে কি আপনি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন নাকি? ওনারই কথার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলেছি। ক্লাসরুমের মধ্যে ঢুকে আমাদের মাস্টারমশাইকে যেভাবে তিনি ধমকেছেন এবং চমকেছেন, তার প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে হয়েছে। তো এরপর বিধায়ক কখনো অনুতপ্ত বলছেন, কখনো সরি বলছেন, আবার দেখা যাচ্ছে তাদেরই এমপি কখনো শিক্ষককে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিচ্ছেন, আবার তাদের মণ্ডল সভাপতি বলছেন বিজেপির সরকার এলে নাকি জুতোর তলায় শিক্ষকরা থাকবে। তারই প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করলাম। বিজেপি পার্টি হচ্ছে শিক্ষার বিপরীত দিক, আমরা কোনো শিক্ষককে অপমানিত হতে দেবো না।
মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এর বই সাহিত্য মেলা, সেই সাহিত্য মেলায় অশালীন শব্দ ব্যবহারে ব্যাপক বিতর্ক, অভিভাবকদের ক্ষোভ। সমরেশ বসুর আদাব গল্পের 2টি শব্দ নিয়ে আপত্তি, অশালীন শব্দ ব্যবহারে আপত্তি অভিভাবকদের। অভিভাবকরা কি বলছেন দেখুন। সাহিত্যের মধ্যে এইসব তো সাহিত্য, বাংলা সাহিত্যের মধ্যে প্রথম কথা এই শব্দগুলো তো আসে না। যারা পড়বে অষ্টম শ্রেণীতে ছোটো, ওরা প্রচুর ছোটো, ওরা অনেক ছোটো, যার জন্য ওদের একটা এফেক্ট পড়তে পারে, যার জন্য এটা ঠিক হয়নি, এটা ভাবা উচিত। এই লেখাতে দুটি কুরুচিকর শব্দ রয়েছে যেগুলো আমরা সমাজে গালাগাল হিসেবে মানে প্রচলিত আছে এই সমাজে। তাহলে কি সরকারি স্কুলে আমরা পড়াতে পারবো না? ওনাদের ঘরে সন্তানদের তো বড় বড় প্রাইভেট স্কুলে পড়ায়। তো আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়ে নজর দিচ্ছেন না। রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ, বিষয়টি খতিয়ে দেখে নজর দিয়ে যাতে ইমিডিয়েটলি বইটা ব্যান করে দিয়ে নতুন একটা বই ছাপিয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়, কুরুচিকর শব্দ যেন তুলে দেয়। সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, শিক্ষকদের বক্তব্য কি? অয়নদা, অভিভাবক থেকে শিক্ষক প্রত্যেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন, কারণ এই অষ্টম শ্রেণীর এই যে সাহিত্য মেলা বলে যে গল্পের বই, বাংলা বই, সেই তার যে সাহিত্য মেলার যে আদাব বলে যে গল্প সমরেশ বসুর লেখা, সেখানে কিন্তু দুটো অশালীন শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে। এবং এই ঘটনার পরে এই যে ছাত্রছাত্রী যারা এই শব্দগুলো, এই ভাষাগুলো শিখছে, সেগুলো কিন্তু অভিভাবকদের বাড়িতে গিয়ে অভিভাবকদের তারা সেই ভাষাগুলো বলছে, তখন অভিভাবকরা জানতে পারে এবং তখনই কিন্তু তারা দেখতে পায়, তাদেরকে তাদের যারা সন্তান রয়েছেন তারা বলেন যে বইয়ের মধ্যে এই সমস্ত শব্দ লেখা রয়েছে। তারপরে কিন্তু অভিভাবকরা তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দেখা যাক মধ্যশিক্ষা পর্ষদ কোনো পদক্ষেপ করে কিনা। আর এই নিয়ে বিশিষ্টরা কি বলছেন দেখুন। ঢ্যামনা মানে তো খুব অশ্লীল কিছু নয়। ঢ্যামনা মানে নিষ্কর্মা, জেদি, অপদার্থ, নানা রকম বোঝায় আর কি। তো এই ঢ্যামনা শব্দটা এমনিতে অশ্লীলও নয় এবং অপাঙ্ক্তেও নয়। সাধারণত ভদ্রলোকেরা ঢ্যামনা শব্দটা ব্যবহার করেন না, এটা ঠিকই, কিন্তু শব্দটাকে এমনিতে দায়ী করা চলবে না। শব্দটা যে অর্থ সেটা খুব একটা খারাপ কিছু নয়, যেটা মানে আমাদের কানে আঙুল দিতে হয় এমন নয়। তবে যদি অভিভাবকদের অপছন্দ হয় তাহলে তো শব্দটা বাদ দিতেই পারেন তারা। বাচ্চাদের মুখে হয়তো ঢ্যামনাটা ভালো ছড়াবে না, এরকম একটা হতে পারে মানুষের ধারণা। কিন্তু ঠিকঠাক বিচারে ঢ্যামনা খুব একটা অপাঙ্ক্তেয় শব্দ নয়। যদি এ ধরনের কোনো টেক্সট এরকম গালাগাল থাকে, তা সাধারণভাবে এই ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে রাখা উচিত নয়। না হলে খুব বড় লেখক এবং একেবারে অনিবার্য এই পাঠটা ছেলে মেয়েদের মূল্যবোধ বৃদ্ধিতে সাহায্য করবে, তা যদি এরকম যুক্তি খাড়া করা যায় সেটা দেখা যেতে পারে। কিন্তু সাধারণভাবে এই ধরনের গালাগাল আছে, এই ধরনের কোনো পাঠ্য ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে থাকা উচিত নয় বা তার নিচের পাঠ্যপুস্তকে থাকা উচিত নয়। উঁচু ক্লাসে হয়তো এ করা যেতে পারে, এটা নোট টোট দেওয়া যেতে পারে, কিন্তু এটা থাকা উচিত নয় বলেই আমি মনে করি।